ঈদ উল ফিতরে জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত, দেশ ও মানবতার কল্যাণ কামনা। সর্বস্তরে মানুষের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়, গণভবনে কূটনীতিক, নেতাকর্মী, পেশাজীবী ও সাধারণ মানুষের মিলন মেলা। বরগুনার জেলেপল্লীতে নেই ঈদ আনন্দ, খুশির এই দিনটিতেও পরিবার ফেলে ছুটতে হয়েছে নদী ও সমুদ্রে। এবং বন উজাড় ও নদী ভাঙনে কমছে নিঝুম দ্বীপের বড় আকর্ষণ চিতল হরিণ। বন পরিদর্শনে নির্দিষ্ট স্থান নির্ধারণের পরামর্শ অর্থনীতিবিদদের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরে অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন সেবার বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ। লাখো মুসল্লির অংশগ্রহণে জাতীয় ঈদগাহে ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। সর্বস্তরের মুসল্লিদের অংশগ্রহণে সকাল 8:30টায় শুরু হয় এ জামাত। দেশ, জাতি ও মানবতার কল্যাণ কামনা করে মোনাজাত করেন আগতরা। অনুকূল আবহাওয়া ও পর্যাপ্ত নিরাপত্তার কারণে স্বস্তি প্রকাশ করেছেন মুসল্লিরা। মঞ্জুর রহমানের ক্যামেরায় আরো জানাচ্ছেন মিজানুর রহমান খবির। ঈদের প্রধান জামাতে অংশ নিতে মুসল্লিদের ঢল নামে জাতীয় ঈদগাহ ময়দানের দিকে। রাষ্ট্রপতি, বিচারপতি, রাজনীতিক সহ সব বয়সী ধর্মপ্রাণ মুসল্লি অবস্থান নেন মাঠের ভেতরে। নামাজ শুরুর আগেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। বিপুল সংখ্যক মুসল্লি তখন অবস্থান নেন আশপাশের রাস্তায়। নামাজ ও খুতবার পরই মহান আল্লাহর দরবারে মোনাজাত করেন মুসল্লিরা। এতে ব্যক্তিগত প্রার্থনার পাশাপাশি সবার কল্যাণ কামনা করেন তারা। ভেদাভেদ ভুলে গিয়ে পরস্পর শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন সব বয়সী মানুষ। অনেক লোকের লোকারণ্য, অনেক ওলামা একরাম আছে, ইমাম সাহেব বুজুর্গ মানুষ। আমরা এই জন্যই আসছি এখানে, জীবনে প্রথম। দেশের মানুষ যাতে আমরা যে ঈদের যেই মূল যে শিক্ষা, সৌহার্দ্য এবং ভ্রাতৃত্বের সাথে আমরা যাতে সবাই মিলেমিশে একসাথে থাকতে পারি, এটাই হচ্ছে ঈদের মূল শিক্ষা। নামাজে অংশ নেওয়ার জন্য ঢাকার বিভিন্ন জায়গা থেকে আসেন বিপুল সংখ্যক নারী। এছাড়া সপরিবারেও আসেন অনেকে। অনেক মজা লাগে, আবার নামাজটা অনেক ভালো লাগে। আরো আসছে এখানে নামাজ পড়তে না পারি, মনে তো ধরতে পারবো, মনে ধরার জন্য আরো বেশি আসছি। তো মুসলমান একসাথে, ভাই, বাচ্চা, বাবা, মা, চাচা সবাইকে নিয়ে একসাথে নামাজ পড়া, সমস্ত জাতিকে একসাথে নিয়ে নামাজ পড়া, এটা অভিজ্ঞতা অন্যরকম। পুরো এক মাস সিয়াম সাধনার মাধ্যমে অর্জিত ত্যাগ, তিতিক্ষা, সংযম, পরোপকার সহ সকল সদ্গুণের শিক্ষা সকলের মাঝে ছড়িয়ে থাকুক পুরো বছর জুড়ে। এখানে আগত মুসলমানরা তাই পরস্পরকে এই শুভেচ্ছা জানিয়ে এবং শুভকামনা জানিয়ে বলছেন ঈদ মোবারক। মিজানুর রহমান খবির, সময় সংবাদ, জাতীয় ঈদগাহ ময়দান, ঢাকা। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে হাজারো মুসল্লির অংশগ্রহণে আনন্দঘন পরিবেশে ঈদ উল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল 7টায় প্রথম জামাতের মাধ্যমে শুরু হয় জাতীয় মসজিদের ঈদের নামাজ। সকাল থেকে নামাজ আদায় করতে সেখানে আসেন ধর্মপ্রাণ মুসল্লিরা। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে জায়নামাজ হাতে নতুন জামা পরে বড়দের পাশাপাশি নামাজে শত শত কিশোর কিশোরীরাও শরিক হয়। প্রথম জামাতে বায়তুল মোকাররম মসজিদের ভেতর জায়গা না পেয়ে উত্তর গেট ও দক্ষিণ গেটের বাইরেও হাজারো মুসল্লিকে নামাজে অংশ নিতে দেখা যায়। নামাজ পড়ান মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান। নামাজ শেষে মুসল্লিদের উদ্দেশ্যে প্রায় 20 মিনিট খুতবা পাঠ করেন তিনি। খুতবায় তিনি বলেন, ইসলামের সন্ত্রাস বা জঙ্গিবাদের কোনো স্থান নেই। ইসলাম হলো শান্তির ধর্ম। এ সময় তিনি বাংলাদেশ সহ বিশ্বে চলমান সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। খুতবা শেষে হাজার হাজার মুসল্লির অংশগ্রহণে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে মুসল্লিরা একে অপরের সাথে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময় থেকে বাদ যায় না শিশু কিশোররাও। বায়তুল মোকাররম মসজিদে দ্বিতীয় নামাজের জামাত অনুষ্ঠিত হয় সকাল 8টায়। সেখানেও হাজারো মুসল্লি জামাতে অংশ নেন। এভাবে 1 ঘন্টা বিরতিতে জাতীয় মসজিদে মোট 5টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। আমার বিশ্বাস যে এই যে 1টি মাস আমরা সিয়াম সাধনা করলাম, 1টি মাসের প্রশিক্ষণ, বাকি 11টি মাসকে
পুরা মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করবে। ইসলাম কখনো কাউকে অশান্তি করতে দেয় নাই, এটা পছন্দ করে না, গ্রহণযোগ্য না। যারা করেন তারা জাহান্নামে টিকিট কেটেছেন। জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ইসলামে নেই। আমি অনুরোধ করব, 1 মাস যেভাবে আমরা সিয়াম সাধনা করলাম সবাই ঐক্যবদ্ধভাবে, আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, ঐক্যবদ্ধভাবে তোমরা থাকো, ইসলামকে ধারণ করো। আমি সব দলকে, দেশবাসীকে সবাই কাঁধে কাঁধ মেলে আমরা দেশটাকে আরো উন্নত করবো ইনশাআল্লাহ। আমি আমার বাবার সাথে এসেছি, আমার খুব ভালো লেগেছে। আমি সবাইকে ঈদের শুভেচ্ছা জানাতে চাই। ঈদ মোবারক। আজকের এই ঈদের দিনে দেশের যে রাজনৈতিক সহিংসতা, এটা থেকে অস্থিরতা এবং পারস্পরিক যে সম্পর্কের অভাব, এটা যেন আল্লাহ তাআলা দূর করে দেন এবং এই দেশে যাতে শান্তি বর্ষিত হয়। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল 8টায়। জামাতে মন্ত্রী পরিষদের সদস্য, সংসদ সদস্য, জাতীয় সংসদের কর্মকর্তা কর্মচারী সহ সাধারণ মানুষ এ জামাতে অংশ নেয়। সকাল 7:30 নাগাদই সংসদের আশপাশের এলাকা থেকে মুসল্লিরা আসতে থাকেন দক্ষিণ প্লাজায়। মোনাজাতে দেশ, জাতি আর সমগ্র মুসলিম উম্মার শান্তি কামনা করা হয়। নামাজ শেষে কোলাকুলির মাধ্যমে একে অপরের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে গণভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। একটা চলে না। ঈদ মোবারক। আমি সবাইকে আজকে দিনে ঈদ মোবারক জানাচ্ছি, সমগ্র বাংলাদেশের জনগণকে এবং যারা আমাদের প্রবাসে আছেন সবাইকেই আমি আমার ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এবারে ঈদ অত্যন্ত ভালোভাবে গেছে, আল্লাহর রহমতে শান্তিপূর্ণভাবে প্রত্যেকটা ঈদের জামাত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এবং এই জন্য আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা থেকে শুরু করে আমাদের যারা গোয়েন্দা সংস্থা সকলেই অত্যন্ত চমৎকার কাজ করেছেন। সেজন্য আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের জনগণ, সাধারণ মানুষ, প্রত্যেক এলাকার মানুষ অত্যন্ত সচেতন ছিলেন, সচেষ্ট ছিলেন, আমরা সম্পন্ন করতে পারি। তাহলে রহমতে সেটা আমরা সেটা আওয়াজ হচ্ছে না, আল্লাহ রহমতে আমরা সেই ঈদ অত্যন্ত ভালোভাবে ঈদের জামাতগুলি শেষ হয়েছে, কোনো রকম অঘটন ঘটেনি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছে এই জন্য যে সবাই শান্তিপূর্ণভাবে ঈদ করতে পারছে। আর তার সেই সাথে সাথে আমি এটুকু বলবো যে আমাদের দেশের মানুষের আর্থসামাজিক উন্নতি হচ্ছে, দেশের মানুষ আজকে আনন্দঘন পরিবেশে এই পবিত্র ঈদ উদযাপন করছেন। আমি আশা করি এদেশের মানুষের জীবন মান আরো উন্নত হবে। বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেভাবে চেয়েছিলেন, ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত,
উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে। আমরা বাংলাদেশকে সেই উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নকে পূরণ করতে চাই। আমি আজকে ঈদের দিনে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, জাতীয় চাঁদ নেতাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, আমাদের 23 লক্ষ শহীদ 2 লক্ষ মা বোনের প্রতি শ্রদ্ধা জানাই, বিভিন্ন আন্দোলন সংগ্রামে যারা জীবন দিয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। আমরা এইটুকুই বলবো যে যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা স্বাধীন দেশ, স্বাধীন রাষ্ট্র, আজকে বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ আজকে বিশ্বে উন্নয়নের রোল মডেল। বাংলাদেশ মর্যাদা ফিরে পেয়েছে, যে মর্যাদা হারিয়েছিল 1975 সালে 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর। আজকে আবার বাংলাদেশ জেগে উঠেছে, সারা বিশ্বব্যাপী বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি পেয়েছে। নারী পুরুষ নির্বিশেষে আবার বৃদ্ধ বনিতা সকলকে আমি এটুকু বলবো যে সকলের সহযোগিতা আমরা চাই, যে এই বাংলাদেশকে যেন আমরা জাতির পিতার স্বপ্নের ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারি এবং ঈদের এই আনন্দ প্রত্যেক মানুষের ঘরে ঘরে আসুক, সেটাই আমাদের লক্ষ্য, সেটাই আমরা চাই। কাজে দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, তাদের চিকিৎসার ব্যবস্থা করা, শিক্ষার ব্যবস্থা করা, তাদের জন্য সুন্দর জীবন দান এবং গৃহহারা মানুষকে ঘরবাড়ি, যারা ভূমিহীন তাদের মাঝে ভূমি দেওয়া থেকে শুরু করে সার্বিকভাবে আমরা দেশের উন্নয়ন করে যাচ্ছি। তাছাড়া সমগ্র দেশ যেন অর্থনৈতিকভাবে আরো উন্নত হয়, কর্মসংস্থানের ব্যবস্থা হয়, তার জন্য সারা বাংলাদেশে আমরা 100টা অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছি, যার ফলে বাংলাদেশের অর্থনীতি আরো শক্তিশালী হবে, মজবুত হবে। আমাদের দেশের মানুষের ভাগ্য আরো পরিবর্তন হবে, আরো উন্নত হবে এবং আমরা সেই লক্ষ্য নিয়েই বাজেট দিয়েছি যে বাংলাদেশের মানুষের আর্থসামাজিক উন্নতি যেন আরো বৃদ্ধি পায়, দেশ যেন দারিদ্র্যমুক্ত হয়, উন্নত হয়। সবাইকে আমি ধন্যবাদ জানাই। ঈদ সবার জীবনে আনন্দ বয়ে আনুক, সেটাই আমরা চাই। কারণ একটা মাস রোজা রেখে সিয়াম সাধনা করে এই ঈদ উৎসব, কাজে এটা সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজে এই ঈদের দিনে আবারও সকলের প্রতি মোবারকবাদ জানাই। ঈদ মোবারক, সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে গণভবনের সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি ছিলাম সেখানে। রাজধানীর ঈদ বিনোদন কেন্দ্রের খবর জানাতে এই মুহূর্তে শাহবাগের শিশু পার্কে আছেন রিপোর্টার কামরুল হাসান সবুজ, ক্যামেরায় আছেন আব্দুল মান্নান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সবুজ, যে সকাল 10টা থেকে কিন্তু রাজধানীর যে কেন্দ্রীয় শিশু পার্ক শাহবাগে সেখানে কিন্তু অবস্থান করছে এবং এখানে কিন্তু সকাল থেকে শিশুদের যে আনাগোনা মুখর পার্কের প্রতিটি রাইড, প্রতিটি জায়গা যেখানে তারা দৌড়াদৌড়ি করছে, রাইডে উঠে আনন্দ উল্লাস করছে এবং সেই সাথে কিন্তু যে অভিভাবকরা যারা এসেছেন তারাও কিন্তু ব্যস্ত নগরীতে হয়তো কর্মব্যস্ততার কারণে বিনোদনের কোনো সুযোগের সময় করে উঠতে পারেন না। এই শিশুদের সৌজন্যে, শিশুদের বিনোদনের সুযোগে কিন্তু তারাও কিন্তু আনন্দ উপভোগ করছেন সকাল থেকে। তো আমরা এখানে বিভিন্ন যে রাইড আছে, বিভিন্ন রাইডে কিন্তু তারা উঠছে এবং এখানে শিশু পার্ক সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত বিশেষ আয়োজনে 5 দিন খোলা থাকবে এবং বিভিন্ন ধরনের যে রাইড আছে এই রাইডে কিন্তু তারা কুপন 10 টাকা করে আছে এবং টিকিটের মূল্য যে 15 টাকা সেটাই আছে, কিন্তু সেই জায়গা থেকে কিন্তু
কোনো বিশেষ ছাড় বা প্যাকেজের ব্যবস্থা নেই, তবুও কিন্তু তারা বিশেষ যে ঈদ আয়োজন, সেই ঈদ আয়োজনটা শিশুদের সাথে ভাগাভাগি করে নিতে যে প্রস্তুতিগুলো আছে, বিভিন্ন রাইডগুলোর যে সংস্কার বা সেগুলো কিন্তু করেছেন। তারপরেও কিন্তু এখানে দর্শনার্থীরা অনেক রাইড নিয়ে কিন্তু তারা প্রশ্ন তুলেছেন, যেগুলো ঠিকমতো ফাংশন করছে না, অর্থাৎ কাজ করছে না। তো সেই জায়গা থেকে কিন্তু কর্তৃপক্ষকে আরো আন্তরিক এবং সহযোগিতা করার জন্য যেন শিশুদের বিনোদনের পূর্ণতা পায়, সেই জায়গা থেকে কিন্তু কর্তৃপক্ষকে আরো সহযোগী বা সচেতন হওয়ার কথা বলেছেন। তো আমরা এখন একজন দর্শনার্থীর সাথে কথা বলবো, যিনি তার বাচ্চাকে নিয়ে এসেছেন। তো আপনার বাচ্চা এখন রাইডে আছে, ভালো খেলতেছে। আজকে ঈদের দিন যথেষ্ট আনন্দ উল্লাস করতেছে এবং খুব ভালো মন। তো এই জায়গা থেকে তো আপনারও তো একটু বিনোদনের সুযোগ হয়ে যায়। অবশ্যই, নিজেও আসছি, বাচ্চাকেও যাতে বিনোদনের জন্য এখানে আসছি, যাতে ভালোভাবে বিনোদন করে ঈদটা কাটানো যায়। আজকে সারাদিনের প্ল্যান কি শিশুকে নিয়ে? আজকে এইখানে ঘুরবো, ঘুরে তারপরে আরেকটা পার্কে যাব, যে তারপরে বাসা ফিরবো। আমরা একজন দর্শনার্থীর সাথে কথা বলছিলাম, যিনি তার বাচ্চাকে নিয়ে এই শিশু পার্কে এসেছেন এবং সারাদিনই কিন্তু তিনি তার বাচ্চাকে নিয়ে ঘুরবেন। তো আমরা একজন শিশু যাদের এই পার্ক, যাদের এই আনন্দ উল্লাস, তার সাথে একটু কথা বলি, দেখি। বাবু, কখন আসছো, কার সাথে আসছো? বাবার সাথে আসছি। কোথায় কোথায় কোন কোন রাইডে উঠলে? আমি দোলনাতে উঠেছি, তারপর ঘুরেছি। কেমন লাগলো? ভালো। আর কেউ আসছে, তোমার বন্ধু, তোমার আর কেউ? না, শুধু বাবার সাথে আসছো? হ্যাঁ। আমরা আরেকজন খুদে যাদের এই আজকের আনন্দ, যাদের এই উল্লাস, একটু আমাদের সাথে কথা বলো। তুমি কার সাথে আসছো? আব্বুর সাথে। কখন আসছো আর কি কি করলে এতক্ষণে? ঘুরেছি। কোনো রাইডে উঠছো? হ্যাঁ। আচ্ছা, আমরা আরেকজন শিশু, যাদের এই শিশু পার্ক, যাদের জন্য, যাদের মুখে, যাদের আচরণে ঈদের আনন্দের যে বিভিন্ন রূপ ধরা পড়ে, তাদের সাথে কথা বললাম। আমরা আরেকজন অভিভাবকের সাথে কথা বলবো এই শিশু পার্কের সার্বিক যে পরিবেশ নিয়ে, সেগুলো নিয়ে। সবেমাত্র সকাল 10টায় খুলেছে, তো আপনি ঘুরে ফিরে কেমন দেখছেন শিশু পার্ক? না, পরিবেশ খুব ভালো এবং সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক। এবং শিশু পার্কে এসে যেটা দেখলাম যে অন্যান্য পার্কের চাইতে পরিবেশটা অনেক ভালো। এখানে সব রাইড গুলো দেখেছেন? জি, সব রাইড গুলো মোটামুটি ঘুরেছি এবং কোথাও কোনো ঝামেলা হয় নাই, পরিবেশ ভালোই, অনুকূলে আছে। বাচ্চাকে নিয়ে আজকের আর কি প্ল্যান আছে? এখান থেকে আমরা যাব একটু চিড়িয়াখানায় যাব, আর বাসা মিরপুর, চিড়িয়াখানা থেকে তারপর বাসায় যাব। আজকে এই যে শিশুদের সৌজন্যে, শিশুদের সাথে ঘুরতে ঘুরতে কিন্তু অভিভাবকরা বিভিন্ন জায়গায় যাবেন এবং বিভিন্ন জায়গায় যে দর্শনীয় স্থান আছে বা ঐতিহাসিক নিদর্শন আছে, সবগুলোই কিন্তু তারা দেখবেন এবং যে ঈদের আনন্দের যে বহুমুখী যে রূপ, নানা রং, সেগুলো কিন্তু তারা উপভোগ করবেন। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে শিশুরা কতটা উল্লাস সে মেতে আছে এই পার্কে, খুব লাফালাফি, এবং সেখানে কিন্তু বয়সের যে অনেক শিশু আছে যারা সবেমাত্র হয়তো হাঁটা শিখেছে, তারাও এসেছে এবং তারাও কিন্তু এই আনন্দের শরিক হচ্ছে এবং কোথাও কোনো রকমের যেটাকে বলে বাঁধ ভাঙা আনন্দ, সেটাই কিন্তু উপভোগ করতে দেখছি। এবং বিভিন্ন যে রাইডগুলো আছে, সেই রাইডের সাথে অভিভাবকদের যে মেলবন্ধন, সেই মেলবন্ধনে কিন্তু পুরো পার্ক কিন্তু একদম যে মুখর শিশুদের পদচারণায়, শিশুদের আনন্দ উল্লাসে মেতে ওঠার ভঙ্গিমায়। তো সবকিছু মিলিয়ে আমরা যে পার্কের চারদিক ঘুরে যেটা দেখলাম, সেটা কিন্তু সবগুলো রাইডেই, অর্থাৎ ট্রেন থেকে শুরু করে চেয়ার টাওয়ার, ফ্লাওয়ার কাপ, সবকিছুই যে জায়গাগুলো আছে সবগুলোতেই কিন্তু সকাল থেকেই কিন্তু লাইন ধরে আছে এবং সেই লাইনে কিন্তু যে নিয়ম শৃঙ্খলা, অর্থাৎ রাইডে উঠতে হলে যে একটু অপেক্ষা করতে হবে, নিয়ম শৃঙ্খলার মধ্যে সেই রাইডে উঠতে হবে, সেই জায়গা থেকে কিন্তু কোনো যে অল্প একটু কিন্তু ধৈর্য ধরতে হচ্ছে শুধু এই আনন্দ উপভোগ করার জন্য। তো সবকিছু মিলিয়ে পার্কের ভেতরে যে আমরা দেখেছি কিছু বিশেষ খাবারের দোকানও কিন্তু ঈদ উপলক্ষে কর্তৃপক্ষ পারমিশন দিয়েছে যেন খাবারেরও মজা গ্রহণ করা যায়, কিন্তু এরপরে কিন্তু ছোটখাটো যে হকারের মতো কিন্তু এই পার্কের মধ্যে দেখা গেছে এবং যেগুলো আসলে এই পার্কের পরিবেশটাকেই প্রশ্নবিদ্ধ করে তুলবে। তো সেই জায়গাতে কিন্তু কর্তৃপক্ষকে আরো সতর্ক হওয়ার
কথা বলছেন। তো না হলে শিশুদের এই আনন্দ বিনোদনে কিন্তু অনেক সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়। আর কর্তৃপক্ষ কিন্তু আরেকটা কথা বলছেন যে এখানে যারা আসবেন অর্থাৎ অভিভাবক তারা যেন শিশুদের দেখে রাখেন। অনেক ক্ষেত্রেই কিন্তু আমরা মাইকিং করতে শুনি যে এই শিশু হারিয়ে গেছে বা শিশু পাওয়া গেছে, অভিভাবকদের ডাকা হয়। তো সেই জায়গা থেকে কিন্তু অভিভাবকদেরও কিন্তু শিশুদের নিয়ে আরো সতর্কভাবে ঘোরাফেরা বা চলাফেরা করার জন্য বলা হয়েছে। কারণ কখনো রাইডে ওঠার পরে অভিভাবক একটু অন্যমনস্ক হলে কিন্তু রাইড থেকে নেমে বাচ্চা অন্যদিকে চলে যায়। তো সেই জায়গা থেকে কিন্তু আবার ঝামেলার মধ্যে পড়ে যায়। তো সেই জায়গা থেকে কর্তৃপক্ষ কিন্তু আমাদেরকে বলেছেন যে তারা যেন অভিভাবকরা অন্তত শিশুদের নিয়ে যেন এগুলো করতে হয়। তো আমরা এখানে কিন্তু যে শিশুদের যে বিভিন্ন আনন্দ উল্লাসের সব জায়গা থেকে কিন্তু এই যে বিভিন্ন রাইডে যে একটার পর একটা অর্থাৎ সেশন বা একটা রাইডে ওঠার পরে কিন্তু সেখান থেকে নেমে আরেকটা রাইডে যাওয়া, সবকিছুতেই কিন্তু এখন পার্কের যে বিভিন্ন জায়গা আছে সেই জায়গাগুলো কিন্তু বেশ মুখর হয়ে আছে এবং তারা যে ঘোরাফেরা করছেন এবং আরো যে বিভিন্ন জায়গায় যাবেন সেই প্ল্যান নিয়েই কিন্তু সকালে বের হয়েছেন। কারণ ঈদের আনন্দ আজকে তারা উপভোগ করবেন ফাঁকা ঢাকা, যেহেতু রাস্তাঘাটের যানজটের কোনো ব্যাপার নাই। তো সেই জায়গা থেকে কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গাতে কিন্তু তারা যাবে এবং সারাদিন এই শিশুদের নিয়ে অভিভাবকরা এই ঈদ আনন্দ উপভোগ করবে। তো এখন পর্যন্ত শিশু পার্কে আমার কাছে এই ছিল সর্বশেষ খবর। দর্শক, ঈদের রাজধানীর বিনোদন কেন্দ্রের খবরাখবর জানাতে শাহবাগের শিশু পার্ক থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী কামরুল হাসান সবুজ। আনন্দের এই দিনটির চিত্র কিছুটা ভিন্ন বরগুনার পাথরঘাটায়। অধিকাংশ মানুষ জেলে হওয়ায় পেটের তাগিদে ঈদের দিনেও ছুটছেন নদী ও সমুদ্রে। শিশুদের মাঝে কিছুটা আনন্দ থাকলেও বড়দের মুখে নেই আনন্দের বিন্দুমাত্র ছাপ। মৎস্যজীবী নেতারা বলছেন ঈদে জেলেদের জন্য আলাদা সহায়তা দেওয়া দরকার। এসএম সিফাতের তোলা ছবিতে এম এ আজিমের রিপোর্ট। ঈদের দিন সকালে ভোরের আলো ফোটার সাথে সাথেই ট্রলারে জাল গোছাতে নেমে পড়েছেন জেলেরা। আনন্দের দিনটিতেও পরিবার ফেলে যাবেন মাছ ধরতে, কারণ একদিন রোজগার বন্ধ থাকলে পরের দিন খাবার জুটবে না পুরো পরিবারের। ঈদের দিন তো সকলেরই একটু ভালো খাইতে মনে চায়, ভালো পরিবেশে চলতে হয়, ঘুরে পোশাক দিতে হয়, কিন্তু পোশাক আশাকও আমাকে দক্ষিণের জালিয়াদের জেলেবের হইতে আছে না। ঈদে যদি আমাকে একদিন বন্ধ থাকে তো আমাকে সংসার চলে না, সংসার চালাইতে কষ্ট হয়। সকাল সকাল সেমাই রান্না করছেন ডালিম বেগম। 6 বছর আগে সমুদ্রে মাছ ধরতে গিয়ে জলদস্যুদের গুলিতে নিহত হয়েছেন তার স্বামী। সন্তানদের নতুন জামা কাপড় ও 1 প্যাকেট সেমাই রান্না করে দিতে হাত পাততে হয়েছে মানুষের কাছে। নতুন আর পুরানো যা জুটেছে তাই নিয়ে আনন্দের কমতি ছিল না শিশুদের মাঝে। আমার আর ঈদ কাটবে কি বল, আমি তো কোনো সাহায্য পাইনি। যদি জেলে গাঙ্গে থায় স্বামী নদীতে তাহলে ঈদ হয় কেমন? আমার আপু নাই, নানার জামা কাপড় কিনে বানিয়ে দিয়েছে, তাই আর ঈদ করতে আসি। তবে ঈদের আগে সরকারের পক্ষ থেকে অসহায় জেলেদের সহায়তা দেয়া প্রয়োজন বলে মনে করেন ট্রলার মালিক সমিতির এই নেতা। যদি একটা ঈদ বোনাস থাকতো বা ঈদে কিছু চাউল টোল দেওয়া হতো ঈদের জন্য, তাহলে হয়তো এই জেলেরা ঈদ করতে পারত। বরগুনা জেলায় প্রায় লক্ষাধিক জেলে পরিবার রয়েছে, যাদের অধিকাংশই আনন্দের এই দিনটিতেও কর্মব্যস্ত। আর 200-রও বেশি নিখোঁজ থাকা জেলে পরিবারের জন্য ঈদের দিন নতুন জামা কাপড় তো দূরের কথা, 1 প্যাকেট সেমাই তাদের জন্য অনেকটা দুঃস্বপ্ন। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা। একে তো নদী ভাঙনে নিঃস্ব, অন্যদিকে এ সময় নেই কোনো কাজকর্ম। চরাঞ্চলে বসবাসকারী মানুষের অসহায়ত্বের সীমা যেন কখনোই শেষ হয় না। ঈদে বয়ে আনে না তাদের জীবনে বাড়তি কোনো আনন্দ, বরঞ্চ সন্তানদের গায়ে মোটা কাপড় আর মুখে একটু সেমাই পায়েস তুলে দিতে না পারার কষ্টটা যেন বেড়ে যায় বহুগুণ। হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট, ক্যামেরায় ছিলেন ওবায়দুল ইসলাম। ঈদের দিনও জীবিকার তাগিদে ফুলছড়ির বালাসীঘাটে নৌকা নিয়ে হাজির জাহাঙ্গীর মিয়া। ব্রহ্মপুত্রের স্বচ্ছ জলে ভাসছে নৌকা, অপেক্ষা যাত্রী পারাপারের, তবেই ঘরে জুটবে খাবার। ব্রহ্মপুত্রের পাড়ে উদম গায়ে ঘুরে বেড়ানো শিশুদের কাছে ঈদের দিনটিও অন্য আর 10টা দিনের মতোই। নেই কোনো নতুন জামা, নেই ঈদের আমেজ। ঈদের বছরকার দিন মাসের যেরকম মনে করে যে ভালো যাচ্ছে, আমাদের যাচ্ছে না। আজকে যে ঈদ আমরা সেটা বুঝতে পারতেছি না। সারা বছর নদী ভাঙা লাগে না, 6 মাস থাকি ভালো, 6 মাসের মধ্যে নদী ভাঙার লাগে, তাহলে আমার থাকে কি? রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে যে মানুষগুলো বালুচরে সোনা ফলায়, সেই মানুষগুলোর ঘরে আজ ঈদের কোনো আনন্দ নেই।
প্রতিনিয়ত বন্যা আর নদী ভাঙনের মতো প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করতে গিয়ে নিঃস্ব এই মানুষগুলোকে নিয়ে রাষ্ট্রের কোনো পরিকল্পনা না থাকায় এমন পরিস্থিতি বলে মনে করেন বিশিষ্টজনরা। সমগ্র বাজেটকে এই গরিব মানুষকে টার্গেট করে, পার্টিকুলার আমার দেশের চর অঞ্চলকে টার্গেট করে এই বাজেটের কাঠামো নির্ধারণ করা উচিত বলে আমরা মনে করি। এটি না হলে আলাদা করে তাদেরকে নিয়ে যদি ভাবা না যায় তাহলে হাওর, ভাঙ্গন এলাকা, চরাঞ্চল, পাহাড়ি অঞ্চলের মানুষদের এই অসহায় অবস্থা থেকে উত্তরণ অসম্ভব। অসহায় এই মানুষের জীবনে উৎসবের আনন্দ ফিরিয়ে আনতে সবার এগিয়ে আসা উচিত বলে মনে করেন উন্নয়ন কর্মীরা। ঈদ এবং পূজা বা অন্যান্য উৎসবগুলোর সাথে আমাদের কর্মসূচিগুলো কিভাবে সম্পৃক্ত করে ওই সময়টাকে আনন্দ দেওয়ার জন্য, পরিবারের সাথে সম্পৃক্ত থাকার জন্য কিভাবে আমরা আর্থিক সহায়তা করতে পারি সেই উদ্যোগটা আমাদের নেওয়া উচিত। গাইবান্ধা সদর, ফুলছড়ি, সাঘাটা ও সুন্দরগঞ্জ উপজেলায় ১৬৫টি চর রয়েছে। এসব চরে ৪ লাখেরও বেশি মানুষের বসবাস। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। পাহাড় ধসের পর দুর্গত মানুষের ঈদ উদযাপনের খবর জানাতে রাঙামাটির বিএডিসি আশ্রয় কেন্দ্রে আছেন রিপোর্টার কমল দে। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। কমল, বসত বাড়ি হারানোর দুঃখ এবং আর ঈদের আনন্দ, ঠিক এইভাবে যেন একটি মিশ্র প্রতিক্রিয়ার মধ্যে ঈদ উদযাপন করছে রাঙ্গামাটি পার্বত্য জেলা যে আশ্রয় কেন্দ্র রয়েছে, সে আশ্রয় কেন্দ্রের প্রায় ৩,০০০ বাসিন্দা। আপনি জানেন যে গত ১৩ দিন ভয়াবহ পাহাড় ধসে রাঙ্গামাটিতে কিন্তু ১১৫টি স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটে। এর মাঝে বড় ধরনের পাহাড় ধসের ঘটনা হয়েছে অন্তত ১৫টি স্থানে, আর এখানে মারা গেছে প্রায় ১২০ জন। আর সেই ১৩ তারিখ থেকে পাহাড় ধস এবং ঝুঁকিপূর্ণ যে বসবাসকারী, সে বসবাসকারী থেকে সরিয়ে আনা হয়েছে রাঙ্গামাটি সদরের ১৯টি আশ্রয় কেন্দ্রে। সেই আশ্রয় কেন্দ্রে পরিবার রয়েছে প্রায় ৭০৩টি এবং এই ৭০৩টি পরিবার কিন্তু আজ ঈদ উদযাপন করছে এই আশ্রয় কেন্দ্রগুলিতে। আপনারা জানেন দুঃখ দুর্দশার মধ্যে তাদের দিন কাটছে। এর মাঝে ঈদের আনন্দ পুরোপুরি উপভোগের জন্য প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে নতুন কাপড় দেওয়া হয়েছে এবং সকাল থেকে বিশেষ খাবার দেওয়া হচ্ছে। আমরা দেখেছি সকালে সেমাই দেওয়া হয়েছে, মুড়ি দেওয়া হয়েছে, এরপর দুপুরে খাবার দেওয়া হবে প্রতিটি। তারপরও কিন্তু যেখানকার যারা আশ্রয় প্রার্থী রয়েছেন তাদের কিন্তু যে মনে দুঃখ, যে তাদের যে মনে যে কষ্টটা তা লাঘব হচ্ছে না। অনেকে সেখানে স্বজন হারিয়েছেন, অনেকের বসত বাড়ি ভেঙে গেছে, সেই পাহাড়ে ধসে পড়েছে। আর এরপরে তাদের যে দুঃখ দুর্দশা, সেই দুঃখ দুর্দশা কিন্তু কাটছে না, অর্থাৎ ক্রমশ তারা আশ্রয় নিয়ে আছেন এই আশ্রয় কেন্দ্রগুলো। আপনারা জানেন যে রাঙ্গামাটি সদরে গত ১৪ তারিখ থেকে ১৯টি আশ্রয় কেন্দ্র পরিচালনা করা হচ্ছে। আমি আবার বলি, যেহেতু রাঙ্গামাটি তেমন কোনো প্রাকৃতিক দুর্যোগ হয় না, তেমন বড় কোনো কিন্তু আশ্রয় কেন্দ্র নেই। মূলত সরকারের যেসব দপ্তর রয়েছে, বিশেষ করে আপনি জানেন যে রাঙ্গামাটি কলেজ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি পাসপোর্ট অফিসও কিন্তু একসময় আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়েছিল। তা আমরা যে এখন যেটা আশ্রয় কেন্দ্র আছে, এটি মূলত উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আশ্রয় কেন্দ্র। সেই আশ্রয় কেন্দ্রের মধ্যে প্রায় ৩৬০ জন আশ্রয় নিয়ে আছেন এবং এখানে নিচতলা দোতলা ২ জায়গায় আশ্রয় কেন্দ্র রয়েছে। এখানে বিপুল সংখ্যায় ৩৬০ জন পরিবার নিয়ে আছেন, পরিবার পরিজন নিয়ে গত ১৯ দিন ধরে, তারা ১৩ দিন ধরে তারা সেখানে আশ্রয়প্রার্থী হিসেবে দিন কাটাচ্ছেন। এবং আশ্রয়প্রার্থীকে বিশেষ করে বলা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে এখানে ৩ বেলা খাবার দেওয়া হচ্ছে এবং ঈদ উপলক্ষে তারা যাতে ঈদের সময় তাদের মন খারাপ না হয়, তারা যেন দুঃখবোধ না থাকে, সেজন্য কিন্তু তারা এখানের মধ্যে তাদেরকে গতকালকে তাদেরকে নতুন কাপড় দেওয়া হয়েছে বলা হয়েছে এবং সে সাথে তাদেরকে সকাল থেকে বিশেষ খাবার দেওয়া হচ্ছে এবং সে আশ্রয়প্রার্থী যারা আছেন তাদের মনে কিন্তু কষ্টটা লাঘব হচ্ছে না। আমি যদি বলি যে এখানে যারা আছেন তারা বলছেন তাদের অনেকে স্বজন হারিয়েছেন, তাদের যে বসত ভিটা আছে সে বসত ভিটাও কিন্তু মাটির নিচে চলে গেছে এবং আবার যে তারা বসত বাড়িতে ফিরে যাবেন তাও কিন্তু হচ্ছে না। আপনি জানেন যে গত কয়দিন ধরে সেখানে উপর্যুপরি বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির পরে প্রতিটা পাহাড় কিন্তু ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে এবং ঝুঁকিপূর্ণ হয়ে ওঠার ফলে কিন্তু তারা জীবনটা বিপন্ন হয়ে উঠতে পারে। এই ক্ষেত্রে সেই বিষয়টি লক্ষ্য রেখে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে তারা যেন আর বসত বাড়িতে ফিরে না যায়, তারা আগামী ১৫ জুলাই পর্যন্ত তারা এই আশ্রয় কেন্দ্রে থাকতে পারবে। এরকম রাঙ্গামাটি সদরে ১৯টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং ১৯টি আশ্রয় কেন্দ্রের মধ্যে ৭০৩টি পরিবার রয়েছে, যার বসতির সংখ্যা প্রায় ৩,০০০। এই ৩,০০০ বসতি গত ১৩ দিন ধরে কিন্তু সেই আশ্রয় কেন্দ্রগুলি তারা দিন কাটাচ্ছে। প্রতিদিনের মতো তাদের আজকে ঈদের দিনটি কাছে স্বজন হারানোর বেদনা, বসত বাড়ি হারানোর দুঃখ, সে সাথে ঈদের আনন্দ, অর্থাৎ মিশ্র প্রতিক্রিয়ার মধ্যে এই দিন কাটছে বা ঈদের দিন কাটছে এই রাঙ্গামাটির ১৯টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া ৩,০০০ পরিবারে। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল রাঙ্গামাটির আশ্রয় কেন্দ্র থেকে সর্বশেষ ঈদের সর্বশেষ খবর। পাহাড় ধসের পর দুর্গত মানুষের ঈদ উদযাপনের খবর জানাতে রাঙ্গামাটির বিএডিসি আশ্রয় কেন্দ্র থেকে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিয়েছিলেন সহকর্মী কমল দে। দেখছেন এ সময় বাণিজ্য। হাওরপাড়ে মানুষের ঈদ উদযাপনের খবর জানাতে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে আছেন রিপোর্টার আব্দুল আহাদ। সরাসরি চলে আছে তার কাছে। আহাদ।
হ্যাঁ ইমতিয়াজ, আজ সারা দেশে পবিত্র ঈদ উল ফিতরের উৎসব চললেও হাওরের বিপন্ন মানুষের মনে কোনো ঈদের আনন্দ নেই। আমি আজ সকাল থেকে আছি সিলেটের সুনামগঞ্জ জেলার হাওর পাড়ে। এখন আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন সিলেট সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর পাড়ে আমি আছি, এখানের একটি বিপন্ন গ্রামে। এই গ্রামের আমি যে গ্রামে আছি এই গ্রামে 100টি ঘর রয়েছে এবং 100টি পরিবারের বসতি এখানে, এবং এই 100টি পরিবারের যতটুকু কৃষিক্ষেত ছিল এবার সবগুলোই গত এপ্রিল মাসে যে পাহাড়ি ঢল এবং ভারী বর্ষণ হয়েছে সেই বর্ষণে সবগুলো তলিয়ে গেছে। আপনারা টাঙ্গুয়ার হাওরে যে থই থই পানি দেখতে পাচ্ছেন, এই পানির নিচেই তাদের সব স্বপ্ন, তাদের সবকিছু আসলে ধূলিসাৎ হয়ে গেছে। আমি এই টাঙ্গুয়ার হাওর পারে যারা আছেন, যাদের বসতি, তাদের সাথে কথা বলেছিলাম। আসলে আপনাদের তো সবকিছুই এবার ক্ষতিগ্রস্ত হয়েছে, এর মধ্যে আপনাদের ঈদের আনন্দ কিরকম করছেন? জি, আমাদের দেশের মনে করো পরিস্থিতি খুব খারাপ। মনে করো এই টাঙ্গুয়ার হাওর যাওনে কেউ কেউ ঈদ করতেই পারছে না, কেউ সিরা খাবার পিন্ডা ঈদ করতেছে, কেউ কিছু যার কিছু আগে আসিন এই ইয়ে করতেছে। ঠিক আছে, আপনি কিভাবে ঈদ করলেন? এবার ধরতে হবে না আপনি। হ্যাঁ, এই ঈদের উপলক্ষে কত কষ্ট বিষ্ট করে কত বা করা হয়েছে। ঠিক আছে। চাচা, আপনার কি পরিমাণ ক্ষতি হয়েছে? যে বাবা আমি 2 আড়াল জমি করছিলাম, আমার জমি সব ডুবে গেছে। এর বাদে পরে কিতা হচ্ছে তো মাছ মারি আমি আতার পাতা চলতেছি, দিন রুজি আনি আর খাই আর কিতা কর্ম। সরকার থেকে কি আপনারা পর্যাপ্ত সহায়তা পাচ্ছেন? না, কিছু পাই নাই। আমি এক কৃষক হইয়া ইয়ানুর কৃষক হইয়া সরকার থেকে বাতিল হয়েছি। কৃষকের মানে আছে সহযোগিতা 99 মানুষ যে 10 জন মানুষ পাইছে আর 99 মানুষের বাতিল হয়ে গেছে। মেম্বারের কাছে আছে কিছু দিয়েছে, কিছু পাই নাই। খুবই দুর্ভিক্ষ ভাবে দিন কাটাইতেছি আমরা। চেংড়ি মাছ হাওয়ার ধরে তাও ধরতে হয় না, রামসা ধরে নাকি কিভাবে আমরা দিন কাটাই, কিভাবে খাই। এই দপ্পশিল দিয়া বিয়া শাদি খানি খাবলত আমরা চলতো, মানে কিছু নাই, খুব কষ্টই আমরা চলতেছি। আর হওয়ার কি আছে? আচ্ছা, আপনার ছেলে মেয়ে সবাইকে কি আপনি ঈদের পোশাক দিয়েছেন? ঈদের পোশাকে দিবি কি লাগান 7জন 5জন করে 5জন ছেলে সন্তান কি করে দিতাম? একজনে দিলে 3জনে দিতারি না। অবস্থা তো খুব গুরুত্বপূর্ণ। আমরা তো কৃষক, পানির তলে সব চলে গেছে। ইমতিয়াজ, আপনি যেমনটি শুনলেন যে আসলে এই যাদের সাথে আমি কথা বলছিলাম তাদের মতো এই হাওর পাড়ের সবারই একই অবস্থা। আসলে বিপন্ন এলাকা বলা যায় এবং তাদের ঘরে ঘরে আজকে আনন্দের পরিবর্তে সবারই মনে আজকে কষ্ট, এবং সবার পরনে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরনো পোশাক, গত বছরের পোশাক, গত ঈদের পোশাক, এবং শিশু যারা আছেন তাদেরকেও আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের পরনেও সেই পুরনো পোশাক। তাদের কারো মনে ঈদের কোনো আনন্দ নেই। তো ইমতিয়াজ, এখনো পর্যন্ত এই ছিল সিলেটের সুনামগঞ্জের টাঙ্গুয়ার পাড়ের ঈদের সবশেষ খবর। দর্শক, হাওর পাড়ের মানুষের ঈদ উদযাপনের খবর জানাতে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী আব্দুল আহাদ। প্রাকৃতিক সৌন্দর্যের নৈসর্গিক দৃশ্য সম্বলিত পর্যটন এলাকা নিঝুম দ্বীপের সবচেয়ে বড় আকর্ষণ চিতল হরিণ। তবে বিভিন্নভাবে বন উজাড় আর নদী ভাঙনের ফলে প্রতি বছর হরিণের সংখ্যা কমছে। বন ধ্বংসের কারণ হিসেবে বন বিভাগ অসৎ ব্যক্তিদের দায়ী করলেও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির কথা বলছেন জনপ্রতিনিধিরা। আর বন্যপ্রাণী নিরাপদ আশ্রয়ের জন্য বন পরিদর্শনে নির্দিষ্ট পয়েন্ট নির্ধারণের পরামর্শ অর্থনীতিবিদদের। নিঝুম দ্বীপ ঘুরে এসে রতন মজুমদারের ক্যামেরায় কাজল আব্দুলের রিপোর্ট। নিঝুম দ্বীপের পরন্ত বিকেল, পশ্চিম আকাশে সূর্য কিরণ হারিয়ে অদৃশ্য হওয়ার পথে। বিকেল থেকে অন্ধকার না হওয়া পর্যন্ত এই সময়টাই প্রতিদিন সি বিচ খ্যাত এই দ্বীপের চারপাশ জুড়ে এই বিস্তৃত জায়গায় খাবার সন্ধানে মুখর থাকে বিভিন্ন প্রজাতির দেশি বিদেশি পাখি। আছে ছোট বড় মহিষের পাল। মাংসের চাহিদা মেটানো ছাড়াও মহিষের দুধ দিয়ে বানানো হয় সাদা দধি। ম্যানগ্রোভ বন ও বন্যপ্রাণী সমৃদ্ধ এই দ্বীপে পর্যটকদের কাছে সবচেয়ে বড় আকর্ষণ কাছ থেকে হরিণ দেখা। অনেক সময় খাবার সন্ধানে লোকালয়েও ঢুকে পড়ে কিছু হরিণ। তবে বনে গিয়েই কেওড়া বন, শ্বাসমূল আর হরিণ দেখতে আগ্রহী বেশিরভাগ পর্যটক। খুব ভোরে বনে না গেলে কাছাকাছি হরিণ দেখা সম্ভব হয় না। প্রায় আধা ঘন্টা কেওড়া বনের বড় বড় শ্বাসমূলের মাঝে বিভিন্ন দিকে ছুটোছুটি করে দেখা মিলল একদল হরিণের। 1996 সালের এক জরিপ অনুযায়ী এ দ্বীপে প্রায় 22,000 হরিণ ছিল। বর্তমানে এর সংখ্যা 5,000-এ নেমে এসেছে। কারণ হিসেবে ক্ষমতাসীনদের দ্বারা বন উজাড়ের পাশাপাশি হরিণের মাংস বিক্রির অভিযোগ বন বিভাগের। অন্যদিকে মানুষের কর্মসংস্থান তৈরি হলে অনৈতিক কর্মকাণ্ড বন্ধ হবে বলে মনে করেন জনপ্রতিনিধিরা। মানুষের এই ডিস্টার্বের কারণে বন যদি ছোট হয়ে যায় আর নদী ভাঙ্গনও আছে,
বিভিন্ন কারণে যদি বন ছোট হয়ে যায় তাহলে তো হরিণের খাওয়ার আবাসস্থল বিভিন্ন কিছু কমে যাবে। বন বিভাগ যদি কোনাতে বাসি টাসি দা খবর হাত হয়ে যায় দুই গানি উদ্ধার করে আনি কয়টা উদ্ধার করব, কারণ হিয়াল প্রচুর বাড়িয়ে যদি কিছু শিকাল মারিয়া লাইতো তো হরিণটা মোটামুটি আরো সেফ হইতো। বনের পরিবেশ সংরক্ষণ ও হরিণের বসতি ঠিক রাখতে বনে দর্শনার্থীদের যাতায়াত নিয়ন্ত্রণ করতে হবে বলে মনে করেন পিকেএসএফ চেয়ারম্যান। পর্যটক যারা যাচ্ছে এটা একদিক দিয়ে ভালো আয় হচ্ছে, কিন্তু এটাকে একটা সমন্বিত নিয়ন্ত্রিত রাখা উচিত। তা না হলে যেমনি খুশি এমনি যদি জঙ্গলের মধ্যে গিয়ে ঢোকে, দেখা যাচ্ছে যে ইতিমধ্যে হরিণরা ভীত সন্ত্রস্ত হয়ে যাচ্ছে এবং অনেক জায়গায় হরিণের বাচ্চাগুলো মরে যাচ্ছে। বনে হরিণের প্রিয় খাবার কেওড়া গাছের পাতা। গাছগুলো অনেক বড় হয়ে যাওয়ায় রয়েছে খাদ্য সংকট। এই কেওড়া বনে বাঘ না থাকলেও পর্যাপ্ত খাদ্যের অভাব আর শিয়াল ও কুকুরের আক্রমণে প্রতি বছর হরিণের সংখ্যা কমছে। তাই হরিণের অভয়ারণ্য গড়ে তুলে স্থানীয় জনসাধারণের সহযোগিতা ও সচেতনতার পাশাপাশি সরকারের বাস্তব ভিত্তিক পদক্ষেপের পরামর্শ স্থানীয় বন বিভাগের। নিজুমদ্বীপ থেকে কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, হাতিয়া, নোয়াখালী। ঈদের দিনে রাজধানীবাসী ভিড় করে বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে। এই মুহূর্তে মিরপুরের চিড়িয়াখানায় আছেন রিপোর্টার শাতিলা শারমিন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাতিলা, যে চিড়িয়াখানার সবচেয়ে আকর্ষণ থাকে সেই আকর্ষণের হচ্ছে একটি বড় জায়গা হচ্ছে চিড়িয়াখানা, এবং এই রাজধানীতে যারা আছেন আসলে পরিবার পরিজন নিয়ে ছোট বাচ্চাদের দেখানোর জন্য তারা আসলে চিড়িয়াখানায় নিয়ে আসতে পছন্দ করেন অভিভাবকেরা। এবং দেখতে পাচ্ছেন যে সবচেয়ে ভিড় যে জায়গাটিতে থাকে সেটা হচ্ছে বানরের খাঁচা। সেই বানরের খাঁচার সামনে আমরা আসলে এসেই দেখতে পেয়েছি যে ছোট ছোট যে শিশুরা আছেন তারা কিন্তু সবচেয়ে আগ্রহ নিয়ে এই খাঁচাটির সামনে দাঁড়িয়ে থাকছে, দীর্ঘক্ষণ ধরে ছবি তুলছে। এবং এখন যে জনপ্রিয় সেলফি সেটিও কিন্তু আমরা অভিভাবকদের সাথে শিশুদের তুলতে দেখেছি। আরেকটি হচ্ছে যে পুরো চিড়িয়াখানা জুড়ে সকাল থেকে অনেক বেশি মানুষের সমাগম হয়েছে, কারণ রাজধানীতে যে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে সেই বিনোদন কেন্দ্রগুলোর মধ্যে শিশু পার্ক, চিড়িয়াখানা বা অল্প কিছু জায়গায় আসলে মানুষের যাবার মতো জায়গা রয়েছে, দর্শনীয় স্থান। এ কারণেই আসলে এই জায়গাগুলোতে প্রতি বছর এরকম বিশেষ দিনগুলোতে ঈদ বা পূজা বা যে কোনো ধরনের উৎসবেই বাঙালি আসলে ছুটির দিন পেলেই এখানে সমবেত হতে শুরু করে। এখানকার যারা তত্ত্বাবধানে আছে তারা জানিয়েছে যে এই ঈদ উল ফিতরকে উপলক্ষ করে তারা বিশেষ প্রস্তুতি নিয়েছে, চিড়িয়াখানা সাজানো গোছানো ধোয়া মোছা থেকে শুরু করে সবকিছু। তারপরেও মানুষের ভিড় সামলে বা কিভাবে এত মানুষকে সামলে আসলে এখানকার ব্যবস্থাপনা ঠিক রাখা যায় তা প্রতি বছরই তারা আসলে এই দিনটিকে বিশেষ প্রাধান্য দিয়ে থাকেন। এবং যে জায়গাটির কথা আমি সবচেয়ে বেশি বলবো সেটি হচ্ছে যে এখানে শিশুদেরকে নিয়ে মূলত অভিভাবকরা আসেন, কিন্তু শিশুদের দেখার ফাঁকে ফাঁকে এই ছায়া ঘেরা যে জায়গাটি আছে রাজধানীর বুকে, এরকম একটি জায়গায় আসলে অভিভাবকরাও তাদের পছন্দ মতো ঘুরে বেড়াতে পারেন, এবং ঘুরে বেড়াতে পারেন বলেই আসলে তারাও এখানে স্বাচ্ছন্দ্য বোধ করেন আসতে। অনেকে অভিভাবকই জানিয়েছেন যে তারা এখানে চিড়িয়াখানা থেকে বের হয়ে শিশুদেরকে নিয়ে অনেকে শিশু পার্কে যাবেন, অনেকের আবার নানা ধরনের আলাদা আয়োজন রয়েছে, তারা শিশুদেরকে নিয়ে প্ল্যান করেছেন। তো সেই সব কিছু মিলেই ঈদের যে খুশি, যে আনন্দ, যে উচ্ছ্বাস সেটি কিন্তু আমরা এখানে এসে পুরোপুরি দেখতে পেয়েছি। এবং ছোট সোনামণিদের হাতে যে নানা ধরনের বেলুন বা উপহার সামগ্রী দেখেছি সেগুলোও কিন্তু অনেক সুন্দর, কারণ শিশুরা চাচ্ছে তাদের মন মতো অভিভাবকদের কাছে পেয়েছে এই ছুটির দিনটিতে এবং এই ঈদের বিশেষ উৎসবের দিনটিতে তারা আসলে পুরোটা সময় কাটাতে চাচ্ছেন বাবা মার সাথে বা পরিবারের অন্যদের সাথে। আরেকটি বিষয় হচ্ছে যে এখানকার যে
প্রাণী রয়েছে এবং যে জীববৈচিত্র্য রয়েছে তা কিন্তু ঘুরে ঘুরে দেখা এবং দর্শন যে বিশ্বের নানা জায়গা থেকে যে প্রাণীদেরকে নিয়ে আসা হয়েছে এখানে দীর্ঘদিন ধরে যে প্রাণীরা রয়েছে তাদের সম্পর্কে জানাও কিন্তু শিশুদের জানানো কিন্তু অভিভাবকদের একটি মূল উদ্দেশ্য থাকে শিশুদের। এ কারণেই আসলে এই শিশু পার্কে আসা এবং এই চিড়িয়াখানায় আসা। এছাড়া চিড়িয়াখানার সবচেয়ে বড় যে আকর্ষণগুলো থাকে বাঘ বা বানরের খাঁচা, সেই খাঁচাগুলোতে আমরা সবচেয়ে বেশি শিশুদের ভিড় দেখতে পেয়েছি। এই ছিল আমার কাছে সর্বশেষ। ঈদের রাজধানী বিনোদন কেন্দ্রের খবরাখবর জানাতে মিরপুরের চিড়িয়াখানা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী শাতিলা শারমিন। ঈদের দিন সারা দেশে 2 শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নবাব এবং বস 2 নামে দুটি চলচ্চিত্র। জাজ মাল্টিমিডিয়া এবং ভারতের একটি প্রযোজনা প্রতিষ্ঠান প্রযোজিত দুটি ছবিকে কেন্দ্র করে চলচ্চিত্র অঙ্গনে বিরাজ করছে অস্থিরতা। যৌথ প্রযোজনার নিয়ম না মেনে ছবি দুটি নির্মাণ করা হয়েছে এমন অভিযোগ চলচ্চিত্র ঐক্য জোটের। ফলে ঈদের সম্পূর্ণ দেশীয় কিছু ছবি বানানো থাকলেও তা মুক্তি দেওয়া হয়নি দাবি সংশ্লিষ্টদের। এদিকে ছবি দুটির সেন্সর দেয়ায় তথ্যমন্ত্রীর প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। তবে নিয়ম না মানার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছে নির্মাতা প্রযোজনা প্রতিষ্ঠান। গল্প বলবে 10 জন শুনবে, 100 জন ভয় পাবে। ঈদের দিন মুক্তি পেল শাকিব খান অভিনীত নবাব এবং নুসরাত ফারিয়ার বস 2 চলচ্চিত্র। তবে গেল কদিন ছবি দুটিকে কেন্দ্র করেই সরগরম ছিল চলচ্চিত্র অঙ্গন। শিল্পী সমিতি এবং চলচ্চিত্র পরিচালক সমিতির অভিযোগ, যৌথ নীতিমালার অনেক নিয়ম না মেনেই নির্মাণ করা হয়েছে ছবি দুটি। স্বপ্ন পূরণ করাটা লক্ষ্য নয়, লক্ষ্য পূরণ করাটা স্বপ্ন হওয়া উচিত। এমন অভিযোগ যাচাই বাছাই না করে ছবি দুটিকে সেন্সর দেয়ায় তথ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেন তারা। পাশাপাশি চিত্রনায়ক ফারুককে নিয়ে কটূক্তি করায় চিত্রনায়ক শাকিব খানকেও অবাঞ্ছিত ঘোষণা করে চলচ্চিত্র সংশ্লিষ্ট 16টি সংগঠন। যৌথ ছবির ক্ষেত্রে সমান সংখ্যক মুখ্য চলচ্চিত্র শিল্পী এবং সমানুপাতিক হারে লোকেশন শুটিং থাকতে হবে। এর কোনোটাই বস 2 এবং নবাব মানা হয়নি। যৌথ প্রযোজনার নামে যে প্রতারণাটা করছে সেটাতে এক পক্ষ লাভবান হচ্ছে আর এক পক্ষ কিন্তু লুজার হচ্ছে। সেই লুজারটা কারা? লুজারটা হচ্ছে আমরা পয়েন্টসগুলো দিয়েছি, কিন্তু তারপরও একদিনের পরে শুনি যে তারা দুটো ছবি সেন্সর করতে বলেছেন। অন্যদিকে এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। বস 2 এবং নবাবের বিরুদ্ধে যে অভিযোগ তুলছে যৌথ প্রযোজনা না, সেটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা এবং বানোয়ার এবং কি বলবো উদ্দেশ্য প্রণীত, যাতে ছবি দুটো রিলিজ না করতে পারি আমি। সম্পূর্ণ নিয়ম নীতি মেনে ছবিটা তৈরি করা হয়েছে এবং এই জন্য আমরা সেন্সর পেয়েছি। অন্যদিকে জাজ মাল্টিমিডিয়ার এই ছবি দুটি চালাতে কোনো বাধার সৃষ্টি করা হলে হল বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে প্রদর্শক সমিতি। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, ঢাকা। ঈদের দিনে বিনোদন নিতে বিভিন্ন বয়সের মানুষ ভিড় করেন সিনেমা হলগুলোতে। সিনেমা জগতের খবর জানাতে এই মুহূর্তে রাজধানী বলাকা সিনেমা হলে আছেন রিপোর্টার তারিকুল হাসান আশিক। সিনেমার খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আশিক, ইমতিয়াজ, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। উৎসবপ্রেমী বাঙালি কিন্তু উৎসব উপলক্ষ যে কোনো পার্বণে কিন্তু আমরা দেখি যে তারা আসলে বিনোদনকে ঘিরে তাদের একটি পরিকল্পনা সবসময় থাকে। তো আসলে ঈদের দিন আমরা যেমনটি দেখে থাকি যে সাধারণত দেশের বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে যেমন দর্শকদের ভিড় থাকে, উপস্থিতি থাকে, ঠিক তেমনি ভাবে দর্শকরা কিন্তু সময় নিয়ে সিনেমা হলে আসেন ছবি দেখতে। আমরা এই মুহূর্তে আছি রাজধানীর বনাকা সিনেমা ওয়ার্ল্ড যে সিনেমা হলটি রয়েছে সেটিতে। আমরা দেখেছি যে এখানে দুপুর থেকেই কিন্তু যথেষ্ট দর্শক উপস্থিতি রয়েছে এবং এখানে শো শুরু হওয়ার কথা রয়েছে 1টায়। এবং আমরা জানি বা আগে দর্শকদের জানিয়েছি যে আজকে মূলত সারা দেশে 2 শতাধিক প্রেক্ষাগৃহে কিন্তু দুটি যৌথ প্রযোজনার ছবি মুক্তি পাচ্ছে। একটি হচ্ছে বাংলাদেশের অভিনেতা শাকিব খান অভিনীত যে ছবিটি রয়েছে নবাব, এবং অন্যটি হচ্ছে বাংলাদেশের আরেক নায়িকা নুসরাত ফারিয়া, তার ছবি হচ্ছে বস 2। তো এই দুটি ছবিকে কেন্দ্র করেই কিন্তু এবারের মূলত সিনেমা প্রেমী বিষয়গুলি রয়েছে সেটি হচ্ছে এই দুটি চলচ্চিত্রকে কেন্দ্র করে।
আসা দর্শকদের সাথে কথা বলেছি, তারা এসেছেন তাদেরকে ছবিকে ঘিরে কিন্তু তাদের যথেষ্ট উৎসাহ রয়েছে। হয়তো পরবর্তীতে এই ছবিটির প্রথম শো শুরু হবে এবং সেটির পরে হয়তো তাদেরকে বা তাদের যে অনুভূতি রয়েছে এটা আমরা পরবর্তীতে হয়তো দর্শকদের আবার জানাতে পারবো। তো ইমতিয়াজ, আসলে সিনেমা হল মুখী দর্শকদের এই ছিল সবশেষ তথ্য আমার কাছ থেকে। দর্শক, ঈদের দিন সিনেমা জগতের খবরাখবর জানাতে রাজধানী বলাকা সিনেমা হল থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী তারিকুল হাসান আশিক। আবারও জানিয়ে দিচ্ছে সময় বাণিজ্যের শিরোনামগুলি। ঈদ উল ফিতরে জাতীয় ঈদগাহে প্রধান জামাত অনুষ্ঠিত, দেশ ও বিশ্ব মানব কল্যাণ কামনা। গণভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়, সবার সহযোগিতায় উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়। বরগুনার জেলে পল্লীতে নেই ঈদ আনন্দ, খুশির এই দিনটিতেও পরিবার ফেলে ছুটতে হয়েছে নদী ও সমুদ্রে। এবং বন উজাড় ও নদী ভাঙনে কমছে নিঝুম দ্বীপের বড় আকর্ষণ চিত্রল হরিণ, বন পরিদর্শনে নির্দিষ্ট স্থান পরামর্শ অর্থনীতিবিদদের। এই ছিল সময় বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।